প্রথম কথা হচ্ছে যে এই সরকারটাই তো অবৈধ একটা সরকার। আমি যে আপনাকে আইনগতভাবে একটা 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 ফ্রেমওয়ার্ক আপনাকে আমি বলবো যে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রভিশন বাংলাদেশের সংবিধানে নেই। বাংলাদেশে এখনো প্রধানমন্ত্রী হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে ইউনূস যদি কোনো দেশে যায়ও সে সে কোনোভাবেই বাংলাদেশের চার্জে থাকা, এটার দখলদার অবস্থার মধ্যে আছে। এক দখলদার যদি আপনার কোনো একটা দেশে যায়, বাকি দখলদাররা সেখানে থাকবে। আইনি কোনো ফ্রেমওয়ার্ক এখানে সুনির্দিষ্টভাবে নাই, যেটা একজন আইনজীবী হিসেবে আমি আপনাকে বলতে পারি। যদি যা বলবো সেটা আসলে আপনাকে ভুলই বলবো, সঠিক তথ্য আপনাকে আমি দিতে পারবো না, কারণ পুরো সরকারটাই তো অবৈধ। আপনি বুঝতে হবে ব্যাপারটা। এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর অবর্তমানে, মাননীয় প্রধানমন্ত্রীর অবর্তমানে সরকারের দায়িত্ব সাধারণত পালন করেন স্পিকার পালন করেন। না, আমাদের দেশে যেটা হচ্ছে যে স্পিকার যদি দায়িত্ব তিনি দিয়ে যান আসলে, মানে পরে যদি আমরা বিবেচনাগুলো করি এইভাবে স্পিকারের, এটা ছাড়া রাষ্ট্রপতি হচ্ছে দেশের নাম্বার 1 নাগরিক। রাষ্ট্রপতির ক্ষমতাগুলো একদম সুনির্দিষ্ট করে দেওয়া, এক্সিকিউটিভের জায়গাতে আসলে তিনি আসেন না আসলে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং চার্জে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আছেন, এবং তার পরবর্তী আমাদের স্পিকারের কথা বলা যেতে পারে। ইউনূস কিংবা তার যে সভাসদ আছে তাদের কোনো আলোচনাই এখানে আমি করতে রাজি না, কারণ তারা অবৈধ দখলদার সরকার। ঠিক। এবং এরপরে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যায় আমাদের নজর অবশ্যই থাকবে দাদা। এবং আপনি যেটা বলছেন যে হয়ে যাবার পর, আমি একটা কথা বলতে পারি। হ্যাঁ বলুন। ইন্দিরা জি, আমার মনে হয় আপনাকে একটা তথ্য আমার দিয়ে রাখা ভালো, যেটা দর্শকদের জন্য। সেটা হচ্ছে আমি আপনাকে ক্যান্টনমেন্টের একটা পরিস্থিতির কথা বলতে পারি, যেটা মনে হয় জানাটা জরুরি। ক্যান্টনমেন্টে একটা নজিরবিহীন সিচুয়েশন আছে। সেটা হচ্ছে যে বিশেষ করে জুনিয়র অফিসার যারা আছে, লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, তারপরে মেজর, লেফটেন্যান্ট কর্নেল, আর কর্নেলও যদি আমি ধরি, কর্নেলদেরকে জুনিয়র অফিসার বলা আমি বলি না অন্তত পক্ষে, আমি লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত যদি ধরি, সেখানে এক ধরনের প্রবল, আমি আপনাকে রিপিট করি এবং গ্যারান্টি দিয়ে বলি, একটা প্রবল ইউনিটি আছে। এই যে 24 তারিখে ওয়াকার সাহেব যে মিটিংটা করলেন অফিসার্স অ্যাড্রেসে, তিনি সেখানে জিজ্ঞেস করেছিলেন যে আমার প্রতি আপনাদের কি আস্থা আছে? সেখানে পুরো হল ভর্তি মানুষ তাকে সমর্থন জানিয়েছে। এই কারণে জানিয়েছে কারণ একটা রাস্তার টোকাইরা এখন সেনাবাহিনী নিয়ে বলছে যে তাদেরকে উড়িয়ে দিবে, তাদেরকে দখল করবে, এবং খুবই অকথ্য ভাষাতে গালিগালাজ করছে, সারমেয় বলে গালিগালাজ করছে, এমন একটা ভয়ঙ্কর অবস্থা। ফলে সেনাবাহিনী এই জিনিসটা তার ডিগনিটির উপরে আঘাত কিংবা তার র্যাঙ্ক ব্যাচ টান দিয়ে, আপনি জানেন যে কোর্ট মার্শালে যখন কেউ অপরাধ সাব্যস্ত হয় তখন তার র্যাঙ্ক ব্যাচটা টান দিয়ে ছিঁড়ে ফেলা হয়। এটা এক ধরনের শাস্তি বা অপমান হিসেবে এটা করা হয়। ফলে সেনাবাহিনীকে অনেকটা চর দিয়েছে, এই টাইপের একটা পরিস্থিতি তৈরি করে ফেলেছে এই দখলদার বাহিনী। ফলে আপনি যে আমাকে শুরু থেকে একটা কথা বলছেন যে রাস্তাতে প্রচুর সৈন্য, ইউনূস ফিরবে কিনা, আমি যেমন এই জায়গাগুলোতে খুবই নীরব থাকার চেষ্টা করেছি, কারণ আমি কোনো সুনির্দিষ্ট অ্যান্সার দিতে চাইনি, এটা আমার ইচ্ছাকৃত। কিন্তু এতটুকু আপনি জেনে রাখেন যে সেনাবাহিনী কিন্তু আগুনের গোলার মতো ফুঁসে আছে। আমি আপনাকে এতটুকু বললাম, যে কোনো মুহূর্তেই একটা বড় কিছু ধামাকা হতে পারে। প্রথম কথা হচ্ছে যে আমার চায়নার ব্যাপারেও একটা বড় প্রশ্ন আছে, যে চায়না যে এই ডিলগুলো করছে, আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশে কিন্তু এফডিআই কমপ্লিটলি বন্ধ। এফডিআই হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, কেমন কমপ্লিটলি। কারণ হচ্ছে যে বাংলাদেশের সাথে ব্যবসা করবে কে? বাংলাদেশ সরকার নেই, এখানে একটি অবৈধ সরকার আছে যার কোনো সাংবিধানিক অস্তিত্ব নেই। আবারও আপনাকে আমি একটু রিপিট করব যে এখন যে সরকারটা তারা সরকার বলে দাবি করে আছে, আমাদের সংবিধান অনুযায়ী তাদের কিন্তু কোনো ধরনের প্রভিশন নেই, কমপ্লিটলি এটা একটা মার্শাল লর মতো। মার্শাল লর যেমন আইনি ভিত্তি নেই, তেমনি এই সরকারের কোনো আইনি ভিত্তি নেই। আচ্ছা, 1 নাম্বার। তাহলে এরকম একটা সরকারের সাথে চায়না যে ডিলগুলো করছে বা করতে চায়, মানে ঠিক কোন রিজনে? যেমন ভারত পরিষ্কার করে বলে দিয়েছে যে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া বা একটি গণতান্ত্রিক সরকার ছাড়া ভারত আসলে কোনো ধরনের আগ্রহী না। এটা আসলে শত্রুতা না, এটা কোনো বৈরিতাও না, এটা হচ্ছে খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া একটা রাষ্ট্রের জন্য, যে আপনার কোনো ধরনের সাংবিধানিক কাঠামো নেই,
ভবিষ্যতের কোন সরকার এসে যদি বলে যে আপনি যে ডিলটা করেছেন বা করলেন সেটা কি হিসেবে করলেন, একটা দখলদার বাহিনীর সাথে আপনি করলেন, ফলে এই ধরনের জটিলতা দেখা দিতে পারে, সেটা আলাদা আলোচনা, এগুলো ডিসপিউটেড ম্যাটার। কিন্তু আমার কথা হলো যে চায়না হঠাৎ করে প্লেন পাঠিয়ে আপনার চায়নাতে নিয়ে যাওয়া, সেখানে হঠাৎ করে সে বিনিয়োগের কথাবার্তা বলা, সেগুলো স্বাভাবিকভাবেই অনেক প্রশ্নের দাবি রাখে। আর নিজেকে নোবেল লরিয়েট, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে বলে প্রচার করা, অথচ পুরস্কারটা পেয়েছে আসলে গ্রামীণ ব্যাংক, এবং গ্রামীণ ব্যাংকের হয়ে এই ইউনুস কিন্তু ওই গ্রামীণ ব্যাংকের একটা অংশ হিসেবে তারা আলাদা করে পেয়েছে, গ্রামীণ ব্যাংক এবং ইউনুস বোথ। ফলে গ্রামীণ ব্যাংকের কথা কিন্তু কখনো আসছে না। এই যে বলা হচ্ছে যে শান্তির জন্য, এই যে দিনের পর দিন চায়না আপনার উইঘুর মুসলিমদেরকে টর্চার করছে, তাদেরকে সেখানে কোনো ধর্মীয় রীতি তো পালন করার কথা, আপনি জানেন যে নাম ব্যবহারও সেখানে নানান ধরনের রেস্ট্রিকশন আছে, আপনি জেনে থাকবেন। এমন একটা জায়গাতে সে কখনো আপনার বক্তব্য দিয়েছে? মানে এমন একটা জায়গাতে আপনি প্যালেস্টাইনের কথা ধরেন, আমাদের কাছে পরিষ্কার ভাবে তথ্য আছে যে ইসরায়েলকে 100 কোটি টাকা অনুদান দিয়েছে। মানে ইসরায়েলের সাথে সম্পর্ক ভালো বা খারাপ সেটা একদম কমপ্লিটলি একটা আলাদা আলোচনার জায়গা হচ্ছে যে যেই লোকটা নিজেকে শান্তির দূত বলে বলছে, যাকে শান্তির জন্য নোবেল প্রাইজ দেওয়া হলো, সে এমন জায়গাতে অর্থ বিনিয়োগ করছে বা যাচ্ছে যেখানে রীতিমতো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আপনি কি কখনো তাকে দেখেছেন যে রোহিঙ্গাদেরকে নিয়ে কথা বলতে, প্যালেস্টাইনিদেরকে নিয়ে কথা বলতে? আমি এই জায়গাটায় আসবো দাদা, যেটা হচ্ছে যে রোহিঙ্গাদের নিয়ে যার এত মাথা ব্যথা, অ্যান্টনিও গুতেরেসকে তিনি নিয়ে আসলেন বাংলাদেশে যাদের হয়ে কথা বলতে, কিন্তু এই যে সংখ্যালঘুদের ওপর যে আক্রমণগুলো হয়েছে, বিশেষ করে হিন্দুদের ওপর, একটাবারও সেই কথা তিনি বলছেন না। তিনি তো শান্তির দূত, তিনি তো নোবেল লরিয়েট বলে নিজেকে বারবার জাহির করছেন। আমি এই ক্ষেত্রে আসলে আপনাকে উচিত ছিল আমার একটা ডকুমেন্টস আগে থেকেই একটু পাঠানো। এটা আমার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট, আপনাকে একটা তথ্য দিই, আমি আপনাকে ডকুমেন্টসটা পাঠিয়ে রাখি যদি আপনি মনে করেন। সেটা হচ্ছে আমি একটা অর্গানাইজেশনের সংবাদ পেয়েছি, এটা আপনাকে তথ্যটা এই প্রোগ্রামের মাধ্যমে আমার মনে একটু দিয়ে রাখা ভালো। আমি আপনাকে অলরেডি পাঠিয়ে দিয়েছি। সেটা হলো ইন্টারেস্টিং ঘটনাটা যেটা হলো সেটা হচ্ছে আরনা নামে, আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অ্যালায়েন্স নামে একটা দল গঠন করা হয়েছে, যেই দলে অদ্ভুতভাবে আপনার ডক্টর ইউনুসকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে, এবং সেটা 2022 সালে। এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে এটা আমি কোথায় পেলাম। এইটা আমি পেয়েছি আপনার এই আমেরিকার যে আপনার যে আমেরিকাতে রেজিস্টার হয়েছে, তো আমেরিকার যে সাইট গুলো আছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সাইট, সেখানে আমি পেয়েছি। আমার কাছে জিনিসটা খুবই অদ্ভুত একটা ব্যাপার। আমি এই পুরো গ্রুপটা দেখে বা এই অ্যালায়েন্সটা দেখে একটু অবাক হয়েছি যে ইউনুস কিন্তু কোনোদিনই বাংলাদেশে যে এত রোহিঙ্গা এখানে এসেছে, প্রায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা